আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো এই করোনাকালীন সময়ে আমরা স্কুলের ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই তোমাদের বিষয়গুলোর উপর ক্লাস আপলোড করছি। তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে কিছু বিষয় শিখতে পারো তাহলে আমাদের এই পরিশ্রম সফল হবে। তো আজকে আমি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং ক্লাসটি দেখার পরে যদি তোমরা কোনো বিষয় না বুঝতে পারো তাহলে পরবর্তীতে তোমরা প্রশ্ন করতে পারবা। আরেকটা বিষয়ও তোমরা জানো, ইউটিউবে ক্লাস দেখার পরে সেখানেও কমেন্টস করা যায়। তোমরা ইচ্ছে করলে সেই কমেন্টসেও তোমাদের প্রশ্ন জানাতে পারবে। কিছু না বুঝলে আমরা পরবর্তীতে তোমাদের আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আমি আমার কম্পিউটারের মনিটরে চলে গেলাম। তোমাদের পদার্থবিজ্ঞানের বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু বিষয় আলোচনার জন্য সবাই আমরা এখন ক্লাসের দিকে মনোযোগ দিব। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। তো পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়ের নামটাই হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তার মানে পদার্থের অবস্থা আর চাপ, এই দুইটা বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তো অবস্থা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা জানি, যে পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে। সেখানে আমরা যদিও পূর্বে জানতাম যে পদার্থের তিনটি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়, কিন্তু আমরা এই চ্যাপ্টারে জানবো আরেকটি নতুন অবস্থা যার নাম হচ্ছে প্লাজমা অবস্থা, আর সাথে চাপ। তো এটা যখন পদার্থের অবস্থা নিয়ে কথা বলবো সেখানেই জানবো। প্রথম আলোচনাটা হচ্ছে চাপ নিয়ে, তাই আমি সর্বপ্রথম তোমাদের চাপ নিয়ে কথা বলবো। খেয়াল করো সবাই, চাপ একটি বাংলা শব্দ যার ইংরেজি হচ্ছে প্রেসার। আমরা অনেক আগেই জানি যে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ যেহেতু চাপের ইংরেজি শব্দ প্রেসার। তো আমি আসলে চাপ কাকে বলে সেটা একটু ব্যাখ্যা করার আগে ম্যাথমেটিক্স থেকে একটু আগে আসি। যেহেতু আমি অলরেডি তোমাদের বলছি যে এর আগে যেমন ম্যাথমেটিক্স নিয়ে সমস্যা হইতো, এখন থেকে আর ম্যাথমেটিক্স নিয়ে সমস্যা নেই। আমার মনে হবে যে তোমাদের শিটে পড়ানোর জায়গায় যেখানে যেখানে ম্যাথমেটিক্স দরকার আমি সাথে সাথে ম্যাথমেটিক্সটা ওখানেই দিয়ে দিব, তাহলে আর আমাদের ম্যাথমেটিক্সের জন্য আলাদাভাবে পরে আর ব্যাখ্যা করা লাগবে না। তো আমি আসলে ম্যাথমেটিক্সে চলে গেলাম। এটা হচ্ছে চাপের ম্যাথমেটিক্স। দেখো, যদিও এখানে একটা প্রশ্ন আছে চাপের একক এবং মাত্রা নির্ণয় করা, তো এখানে ম্যাথমেটিক্সটা বোঝানোর সাথে সাথে তুমি চাপের একক এবং মাত্রা বুঝে যাবা, সাথে সাথে কিভাবে চাপের সংজ্ঞা দিবা সেটাও তুমি বুঝবা। তো চাপের ম্যাথমেটিক্সটা হচ্ছে পি সমান এফ ডিভাইডেড বাই এ। কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমি পাশে লিখে দিছি তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, এখানে পি হচ্ছে প্রেসার, যার অর্থ হচ্ছে চাপ, এফ হচ্ছে ফোর্স, যার অর্থ হচ্ছে বল, আর এ হচ্ছে এরিয়া, যার অর্থ হচ্ছে ক্ষেত্রফল। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ডেফিনেশন দিব। কিভাবে ডেফিনেশন দিব? আমি কিন্তু এই যে ইকুয়েশনের একটা নাম তোমাদের অনেক আগেই দিছিলাম। তো আমি এখন আবার একটু সেই নামটা একটু রিপিট করি, সবাই দেখো মনোযোগ দিয়ে বোঝো কিনা। যে এই ইকুয়েশনের যে নাম, আমাদের ইকুয়েশনের নাম হচ্ছে ত্রিভুজ শেপ ইকুয়েশন। কেন এটার নাম ত্রিভুজ শেপ ইকুয়েশন সেটা আমি তোমাদের একটু বলি। এই ইকুয়েশনটার নাম ত্রিভুজ শেপ ইকুয়েশন কারণ আমরা ইচ্ছে করলে একটা ত্রিভুজের ভেতরে, খেয়াল করে, যে আমি একটু সাথে সাথে ড্র করে দেখাচ্ছি, যে আমরা ইচ্ছে করলে একটা ত্রিভুজের ভেতরে ইকুয়েশনটাকে অ্যাড করে রাখতে পারি। সবাই দেখছো নিশ্চয়ই, এই যে অর্থাৎ একটা ত্রিভুজের ভেতরে ইকুয়েশনটাকে রাখা যায়, এজন্য আসলে এটাকে বলা হয় ত্রিভুজ শেপ ইকুয়েশন। তো চিত্রকে আমি দেখাই দিলাম। তো এই ত্রিভুজ শেপ ইকুয়েশন থেকে ডেফিনেশন দেওয়ার একটা সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমটা সম্পর্কে তোমাদের একটু বলবো। দেখো, সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো আমাদের নিচে, অর্থাৎ ত্রিভুজ শেপ ইকুয়েশনের ডান দিকে যে ভগ্নাংশটা থাকবে তার নিচে যে অংশটা থাকবে তাকে আমরা সবসময় একক বলবো। যেমন এখানে একক ক্ষেত্রফল, যেহেতু নিচে আছে, ইকুয়েশন থেকে বলবো একক ক্ষেত্রফল, অর্থাৎ এখান থেকে শুরু হবে। একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। আশা করি তোমরা এর আগে এরকম সংজ্ঞা পড়ছো, তারপর আমি বলি। অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে আমি সংজ্ঞা শিখাচ্ছি। একক ক্ষেত্রফলে, দেখো ঘুরে ঘুরে কোথায় চলে গেলাম, চাপের কাছে। একক ক্ষেত্রফলে যে, এই যে আবার খেয়াল করো, এই যে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে, এটাই কিন্তু চাপের সংজ্ঞা। তো একটু সুন্দরভাবে লেখা আছে, দেখো, এই যে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে।
তো এখানে একটু গ্রামার যুক্ত করে সুন্দর করে লেখছি এই জন্য বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বলছে, কারণ বল যেহেতু একটা ভেক্টর রাশি তার দিক তো বলা দরকার, এই জন্য প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। আশা করি সবাই চাপের ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে আমি বলছি যে চাপের ডেফিনেশন দেওয়ার আগে চাপের ম্যাথমেটিক্সটা আমাদের মনে রাখতে হবে, গাণিতিকটা, কারণ গাণিতিক থেকে কিন্তু সংজ্ঞা দেওয়া খুব সহজ। এবার তোমরা সবাই আগে আশা করি জানো যে চাপের একক কি। তো আমরা এখন একটু চাপের এককটা আমি আরেকবার তোমাদের একটু আইডেন্টিফাই করবো বা চাপের এককটা একটু বের করা শিখাবো। সবাই খুব ভালোভাবে একটু মনোযোগ, যে চাপের এককটা কি। তো আমি একটু গাণিতিক থেকে আবার আসি। আমরা জানি চাপ পি সমান এফ ডিভাইডেড বাই, এই যে দেখো চাপ পি সমান এফ ডিভাইডেড বাই। তাহলে এই যে এফটা কি বলো, এফ হচ্ছে বল, বলের একক কি নিউটন, এই যে আমি বলের পরিবর্তে নিউটন বসাই দিলাম। আর এই যে এ কিন্তু এরিয়া ক্ষেত্রফল, এটার একক কিন্তু আমরা আগেই জানি, এই যে লিখলাম মিটার স্কয়ার। এবার উপরে নিউটন আর নিচে হচ্ছে মিটার স্কয়ার, তো দুটো মিলে কি হবে নিউটন পার মিটার স্কয়ার। এই যে দেখো এটা কিন্তু নিউটন পার মিটার স্কয়ার। তো এই নিচ থেকে অর্থাৎ এটাকে এই যে অর্থাৎ নিচ থেকে উপরে নিলে নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা জানি। নিচে থাকলে পাওয়ার প্লাস, উপরে গেলে পাওয়ারটা হবে মাইনাস। তো এটাকে আমি একটু বলি, আমরা অলরেডি কি জানি, আমরা কিন্তু অলরেডি জানি যে চাপের একক হচ্ছে প্যাসকেল পিএ। তো আমি এখানে একটু আগে লেখা ছিল না, আবার একটু তোমাদের লিখে যুক্ত করে দিলাম যে চাপের কিন্তু আসলে দুইটা একক। হ্যাঁ, আমি আগের যে এককটা বলছি এটার সাথে সাথে চাপের একক হচ্ছে প্যাসকেল। তো এইটারই ডাক নাম, আসলে এটা হলো চাপের পুরা একক, আর ডাক নাম হচ্ছে, যেহেতু প্যাসকেল নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে তাই এটা হচ্ছে প্যাসকেল পিএ। এটা হয়তো আমরা অনেক আগেই জানি এটা। তো প্যাসকেলের এটা হচ্ছে আবার একটু ছোট হবে, জাস্ট সামান্য একটু নিচের দিকে হবে। এই এটা হচ্ছে চাপের একক প্যাসকেল, একটু ছোট হয়েছে যদিও সমস্যা নেই। তাহলে আমরা জানলাম যে নিউটন পার মিটার স্কয়ার এটাই কিন্তু চাপের একক, কিন্তু এটারই ডাক নাম হচ্ছে প্যাসকেল। হ্যাঁ, আমি একটু পরে হয়তো আলোচনা যাব তোমাদের যে চাপের একক কি, ছোট প্রশ্ন, তখন তোমরা দুইটাই জানবা যে চাপের আসলে একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, কিন্তু ওইটাকে ডাক নামে বললে হয় প্যাসকেল। এবার একটু মাত্রায় চলে যাও, দেখো মাত্রা কিভাবে হয়, চাপের মাত্রা এটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে মাত্রা হয়। দেখো চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এ। তো এফ হচ্ছে বল, এ হচ্ছে ক্ষেত্রফল, যে এফ এর মাত্রা এটা কিন্তু আগে অলরেডি জানি, আমি জানি বলে লিখে দিচ্ছি। কিভাবে জানি এটা থার্ড চ্যাপ্টারে শিখছি, তুমি একটু মনে করার চেষ্টা করো, আমি আর তার পিছনে গেলাম না যে কিভাবে বলের মাত্রা এটা হইলো। তুমি তৃতীয় অধ্যায়ে অবশ্যই দেখছো যে বলের মাত্রা এটা হয়েছে। তো বলের মাত্রা কিভাবে হয়েছে তার জন্য আবার বলকে ভাঙা দরকার, তো এখানে আর আমি সেটা ভাঙলাম না, যেহেতু আমি বলের মাত্রা তৃতীয় অধ্যায়ে পড়ছি তাই সরাসরি এখানে বলের মাত্রাটা লিখে দিলাম। আর এই যে ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার লিখে দিলাম। আর এটা একটু আমি বুঝাই দিচ্ছি কিভাবে আসে। দেখো আমরা জানি এম, আর এই যে উপরে এল, এর পাওয়ার আছে 1 আর নিচে হচ্ছে এল এর পাওয়ার 2। তো নিচ থেকে উপরে গেলে এই যে এল এর পাওয়ার আমরা জানি এইভাবে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, এল এর পাওয়ার 1 আর নিচে হচ্ছে 2, তাই আমরা লিখছি এল এর পাওয়ার 1 মাইনাস 2। আর এখানে হচ্ছে এই যে টি ইনভার্স 2। তো 1 মাইনাস 2 মানে এই যে এল ইনভার্স 1। এটা থেকে ক্যালকুলেশনটা সহজেই বুঝবা। শুধু কেউ কেউ না বুঝতে পারো তাই আমি তোমাদের আবার বলি, উপরে এবং নিচে থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়। এই যে উপরে এল এর পাওয়ার, কোন সংখ্যার উপরে পাওয়ার নাই মানে কিন্তু মনে মনে 1 আছে, 1 থেকে যে 2 আমি বিয়োগ করে তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাই দিছি। আশা করি এর চেয়ে আর বেশি কোনোভাবে ভেঙে দেখানো সম্ভব না, একদম টোটাল ভেঙে দেখাই দিচ্ছি যে কিভাবে চাপের মাত্রা এটা হয়। তাহলে আমরা চাপের একক করছি আর চাপের মাত্রা দেখলাম, সাথে সাথে চাপের ডেফিনেশন দেখলাম। এবার চাপের একক যে প্যাসকেল, এক প্যাসকেল কাকে বলে সেটা ডেফিনেশনটা আমি খুব সহজে তোমাদের একটু বলতে পারি যে এক প্যাসকেল কাকে বলে। এটাও কিন্তু একেবারেই সহজ একটা ব্যাপার যে এক প্যাসকেল কাকে বলে। চাপের একক যেহেতু প্যাসকেল, সুতরাং এক প্যাসকেলের সংজ্ঞাটা আমাদের ওইভাবেই দিতে হবে যে খেয়াল করো। তাহলে আমি যদি চাপের এক প্যাসকেল দিতে যাই, যে চাপ যদি এক প্যাসকেল, এটা যদি এক হয় তাহলে আমার এফ এক বলতে হবে, এও এক বলতে হবে, কারণ তুমি ইকুয়েশন থেকে দেখো পি সমান এফ ডিভাইডেড বাই এ। আমি যদি বলি বলের মান 1 এবং ক্ষেত্রফলের মান 1 তাহলে কিন্তু পি এক হইব। এছাড়া তুমি কোনোদিন পি এর মান 1 বানাইতে পারবা না। আবার পারবা যদি বলো বলের মান 2 ক্ষেত্রফলের মান 2, সোজা কথা বলের আর ক্ষেত্রফলের মান সমান, এই দুইটার মান যদি এক সমান হয় তাহলে শুধুমাত্র পি এক হবে। তাহলে যেহেতু বলছে এক প্যাসকেল, তাহলে আমরা এই বলটাকে বলবো 1 আর এফটাকে বলবো 1। এই যে লেখা আছে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল ক্রিয়া করলে যে চাপ সৃষ্টি হয় তাকে এক প্যাসকেল বলে। এই ম্যাথমেটিক্স থেকে বুঝতে হবে, নাহলে জীবনও বুঝবা না, মুখস্থ করতে হবে। এদিকে তাকাও, যেহেতু পি সমান এফ বাই এ তাহলে পি হলো প্যাসকেল। প্যাসকেল যদি এক প্যাসকেল হইতে হয় তাহলে এটা এক প্যাসকেল হইতে হলে এখান থেকে এক প্যাসকেল কখন হবে, যদি এই এফ আর এ সমান হয়। সমান হইতে গেলে এটা 1 বলা যায়, 2 বলা যায়, তবে সাধারণত সংজ্ঞাগুলি তো 1 বলা হয়। এই জন্য আমি বলছি যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। তো তাহলে আমাদের কয়েকটা বিষয় অলরেডি আলোচনা হয়ে গেল, সবাই খুব মনোযোগ দাও। আচ্ছা, তাহলে এর পরের বিষয় খেয়াল করো, সূক্ষ্ম আলপিন দ্বারা কাগজ ছিদ্র করা সহজ কেন। আচ্ছা, এই যে 3 নাম্বার থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করব, এটার জন্য আমি এই কোয়েশ্চনটা নিয়ে আরেকটু কথা বলি। সূক্ষ্ম আলপিন বলতে কিন্তু এটা বোঝায়
যে আলপিনের মাথাটা কিন্তু একদম সরু, এটা দ্বারা একটা কাগজ ছিদ্র করা সহজ, আমরা জানি আলপিন দ্বারা কাগজ ছিদ্র করা খুবই সহজ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে সেটা, এটা আমাদের জানা দরকার, যেটা যে ছিদ্র করা সহজ কিভাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, তুমি এখানে চাপের মান যখন বের করবা, চাপ সমান হলো বল ভাগ ক্ষেত্রফল। তো এই ইকুয়েশন থেকে তুমি কি বোঝো, এটা থেকে একটু তুমি দেখো তো, এই ক্ষেত্রফলের মান যদি কোনো কারণে বাড়ে তাহলে কি চাপের মান বাড়ে না কমে? একটু দেখো ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক কি। এই যে চাপ আছে উপরে, ক্ষেত্রফল আছে নিচে, এভাবে একটা রাশি উপরে একটা রাশি নিচে থাকার মানে হলো যদি একটার মান বাড়ে তাহলে আরেকটা কিন্তু কমবে। তার মানে এই চাপ আর ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা সমীকরণ থেকে বুঝে নেওয়ার বিষয় যে চাপ এবং ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক। সবাই মনোযোগ দাও, চাপ এবং ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক, আমি বলছি অনেক আগেই। আবার এই চাপের সাথে বল কিন্তু সমানুপাতিক, অর্থাৎ এই চাপ কিন্তু উপরে আছে, অর্থাৎ একটা উপরে আর একটা নিচে, এটা মানে হলো ব্যস্তানুপাতিক। তার মানে ক্ষেত্রফলটা যত বড় হবে চাপ তত ছোট হবে, আর ক্ষেত্রফল যত ছোট হবে তাপ তত বেশি হবে বা বড় হবে, ক্ষেত্রফল যত ছোট হবে। তাহলে এই যে সূক্ষ্ম আলপিনের কথা যে বলা হলো, সূক্ষ্ম আলপিনের মাথার ক্ষেত্রফলটা একেবারে কম, সোজা কথা সুইয়ের মতো মনে করো। এটার ক্ষেত্রফলটা কম বলেই কিন্তু এটা দিয়ে যখন তুমি কাগজের উপরে চাপ দাও তখন চাপটা বেশি পড়ে, ক্ষেত্রফলটা কম বলে, এই জন্য অতি দ্রুত ওটা কাগজের ভেতর দিয়ে ঢুকে ছিদ্র হয়ে যায়। এই যে এখানে তাই লেখা আছে, দেখো চাপ এবং ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না। আলপিনের মাথার ক্ষেত্রফল খুব কম, তাই কাগজের উপর বল প্রয়োগ করলে অল্প ক্ষেত্রফলের উপরে বেশি পরিমাণ বল ক্রিয়া হয়, চাই চাপের পরিমাণ বেড়ে মানে অর্থাৎ বল প্রয়োগ করলে চাপের পরিমাণ বেড়ে যায় এবং কাগজ ছিদ্র করা সহজ হয়। আচ্ছা, পরের প্রশ্নটা একই, একটি ছুরির এক পাশ ধারালো করা হয় কেন? একই কারণ কিন্তু, যেই পাশটা ছুরির ধারালো করা হয়, ধারালো করলে কিন্তু ওই পাশটা যখন ধার দেওয়া হয় ওটার কিন্তু ক্ষেত্রফলটা কমে যায়। যখনই ক্ষেত্রফলটা কমে যায় ওটা দিয়ে কিন্তু কোনো জিনিস কেটে ফেলা সহজ। হ্যাঁ, তুমি জানো যে লোহা দিয়ে যে পদার্থ দিয়ে ছুরি বানানো হয় ওই পদার্থ দিয়ে কিন্তু তুমি আরেকটা বস্তু কাটতে পারবা না, বাট ছুরি দিয়ে কাটতে পারবা, কারণ ছুরির পৃষ্ঠের ক্ষেত্রফলটা একবারে কম। তার মানে সোজা কথা হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি কম হয়, হ্যাঁ, তাহলে ওইটা দিয়ে ক্ষেত্রফল কম হওয়ার সাথে সাথে কিন্তু চাপ বেড়ে যায়, চাপ বেড়ে যায়। তাই শরীর যেহেতু মাথার শরীর যেদিকে ধারালো ওইদিকে ক্ষেত্রফলটা যেহেতু মাথা দিয়ে একেবারেই কম, ক্ষেত্রফল কম, এরিয়া ক্ষেত্রফল কম বলেই কিন্তু ওটা দিয়ে চাপ দেওয়ার সামান্য বল দিলেই বেশি পরিমাণ চাপ পড়ে, যার কারণে কিন্তু খুব সহজে ওটা দ্বারা কোনো কিছু কাটা সম্ভব হয়, এই জন্য শরীর এক পাশে ধারালো করা হয়। আমি প্রশ্নগুলো আগে একটু সবগুলো আলোচনা করি, তারপর প্রয়োজন একটু চিত্রে যাই। বেড়িবাঁধ তৈরি করার সময় বাঁধের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ চওড়া রাখা হয়, এটা দেখবা। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা 5 নম্বর প্রশ্নটা আজকে জাস্ট পড়ো, এটার আমি বেশি ব্যাখ্যা না করি, তোমরা শুধু বাড়ির কাজ করো। এর কারণ হলো 5 নম্বর প্রশ্নটা বোঝানোর জন্য যেই টপিকসটা লাগবে এটা আমাদের পরবর্তী আলোচনায় আছে। আমি প্রশ্নটা আগে ভাবছিলাম যে এখান থেকে সরাই দিব শেষের দিকে, কিন্তু এটা আসলে এখানেই রয়ে গেছে, এটা চাপেরই প্রশ্ন, কিন্তু চাপের এই ব্যাখ্যাটা একটু পরে, সেটা আমি পরে বা এমনি স্বাভাবিকভাবে তোমরা হয়তো বুঝতে পারো যে বেড়িবাঁধের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ চওড়া। পানি তো আসলে চাপ দেয়, তোমরা জানো পানি কিন্তু উপরের দিকে চাপ দেয় কম, নিচে চাপ দেয় বেশি, এজন্য বেড়িবাঁধের নিচের দিক মোটা করে। তো এই যে উপরে যে কম চাপ দেয় নিচে যে বেশি চাপ দেয়, এটাই গাণিতিক ভাবে আমরা পরের ক্লাসে বা তার পরের ক্লাসে অর্থাৎ গাণিতিক অংশ আমি ব্যাখ্যা করলে তখন এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা এবং ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য? সহজ ব্যাপার, খালি পায়ে হাঁটা আর হলো তোমার ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা। দেখো সমান ইটের রাস্তায় খালি পায়ে, সমান ইট মানে একদম ইট বিছানো, ওখানে কি খালি পায়ে হাঁটা সহজ নাকি ইটের খোয়ার উপর দিয়ে? কোনটি কষ্টসাধ্য? অবশ্যই খোয়ার উপর দিয়ে কষ্টসাধ্য, কারণ খোয়াগুলোর উপরের ক্ষেত্রফল কিন্তু কম, ক্ষেত্রফল কম পড়ার কারণে তুমি যখন পাও দিয়ে ওটার উপর অর্থাৎ যখন ওটার উপর অর্থাৎ পা রাখবা সাথে সাথে কিন্তু ওই যে চাপটা বেশি পড়বো আর ওটা পায়ের ভেতরে তোমার ব্যথা সৃষ্টি করবে। খোয়ার উপরের দিকে ক্ষেত্রফল কম, কিন্তু যখন তুমি ইটটাকে শুয়ে রাখবা যা বিছিয়ে রাখবা তখন কিন্তু তার ক্ষেত্রফলটা হবে বড়। ক্ষেত্রফল বড় হওয়ার কারণে তুমি পাও দিয়ে চাপ দিলে তোমার অর্থাৎ পা দিয়ে যখন ওই ইটের উপর বল দিবা তোমার পায়ের উপর চাপটা কম পড়বে, আর কম চাপ পড়লে তোমার জন্য সেটা কষ্টসাধ্য কম হবে। তো আলোচনা যেটা করলাম তার উপরে কিছু ছোট প্রশ্ন আছে, ছোট প্রশ্নগুলো নিয়ে আমি একটু কথা বলছি। দেখো তোমরা এখানে কয়েকটা প্রশ্ন আছে, যে চাপের মাত্রা কি অলরেডি আমি পেছনে দেখাই দিচ্ছি কিভাবে হয়। আর চাপ কিন্তু একটা স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে, এটা আমাদের একটা এমসিকিউর জন্য কাজে লাগবে। আর চাপের একক প্যাসকেল, এই যে প্যাসকেল, হ্যাঁ চাপের একক প্যাসকেল। আচ্ছা, এখানে হয়তো তোমরা প্রশ্ন আকারে লিখতে পারো চাপের একক কি, তারপর উত্তর প্যাসকেল লিখতে পারো। এখানে চাপের একক প্যাসকেল, আমরা এটাকে প্যাসকেলও বলতে পারি বা নিউটন পার মিটার স্কয়ার, আমি দুইটা বাদিয়ে লেখা রাখছি, যে কোনো একটা লিখতে পারো। তো বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক, এটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। চাপ এবং ক্ষেত্রফল সর্বদা ব্যস্তানুপাতিক, এটা আমি ওই যে পেছনে বললাম সমীকরণ থেকে, যে চাপ উপরে আর ক্ষেত্রফল নিচে, ক্ষেত্রফল কমলে চাপের মান বেড়ে যায়, এটা আমার অলরেডি আলোচনা হয়ে গেছে তোমাদের এমসিকিউর জন্য। এটা অলরেডি আলোচনা হয়ে গেছে যে ক্ষেত্রফল যত কমতে থাকে চাপের মান তত বাড়ে।
আচ্ছা, স্বাভাবিক চাপ বলতে কি বোঝায় এটা তোমরা একটু সহজে বোঝার চেষ্টা করো। এটা আপাতত ধারণা নাও, তারপর এটার গাণিতিক হিসাব আমরা পরবর্তীতে পাবো এই চ্যাপ্টারেই। এখানে শুধু মান দেওয়া আছে তাই, কিন্তু হিসাবের ক্যালকুলেশনটা আরো পরে আছে। স্বাভাবিক চাপ বলতে আসলে আমাদের বায়ুমণ্ডল আমাদের যে পরিমাণ চাপ দেয়, আমরা কিন্তু জানি বায়ুমণ্ডল কিন্তু আমাদের একটা চাপ সবসময় দিচ্ছে, বায়ু কিন্তু আমাদের একটা চাপ দিয়ে রাখছে। সেই চাপটা কতটুকু? সেই চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 এটিএম, 1 অ্যাটমসফিয়ার, বা যাকে বাংলায় বলে 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা প্যাসকেলে হিসাব করলে হয় 101,292 এত প্যাসকেল। এত প্যাসকেল, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে 10⁵ প্যাসকেল হয়। এই হিসাবটা আমি ওই যেরকমই পরবর্তী বা তারপরের ক্লাসে ম্যাথমেটিক্যাল এটা আমাদের বের হবে, কিন্তু আসলে বইয়ে প্রথমে প্রমাণ ছাড়াই তথ্যটা দিয়ে রাখছে। তা আমি একটু তথ্যটা জাস্ট আপাতত জানাইলাম, কিন্তু পরে দেখাবো, ঠিক আছে, বাট মনে তো রাখতে হবে। তাই মনে রাখবা 101,292 এত প্যাসকেল। আর এটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। মানে 76 সেন্টিমিটার পারদের ভেতরে যদি কেউ দাঁড়ায় থাকে, সোজা কথা তুমি যদি পানির ভেতরে দাঁড়াও তাহলে কিন্তু পানি তোমাকে চাপ দিবে, কিন্তু সেই চাপটা দেখবা পানির নিচের দিকে বেশি পড়বে। অর্থাৎ তুমি যদি দাঁড়াও তাহলে দেখবো পানি তোমার পায়ে বেশি চাপ দেয়, মাথা বা হাতের দিকে কম দেয়, কারণ হাত যে উপরে। অর্থাৎ পানির যত নিচে গভীরে যত বেশি যাবা তত চাপটা বেশি পড়বে। তো কেউ যদি 76 সেন্টিমিটার পারদের ভেতরে দাঁড়ায় তাহলে ওই পারদ যে পরিমাণ চাপ দেয় সেটাই হলো স্বাভাবিক চাপ। অর্থাৎ ওইটাই হচ্ছে স্বাভাবিক চাপ, ওটার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ওটাই প্যাসকেলে হিসাব করলে হয় 10⁵ প্যাসকেল, বা এই যে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যায়। এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইচ্ছা করলে তোমরা প্রকাশ করতে পারবা। তো যাই হোক, আর লাস্টে একটা প্রশ্ন আছে, 1 সিসি সমান 1 গ্রাম। এখানে সিসি বলতে আমি বুঝিয়ে দিই সেন্টিমিটার কিউব। প্রথম সিতে সেন্টিমিটার, পরের সিতে কিউব, অর্থাৎ সিসি মানে সেন্টিমিটার কিউব। এটা হলো আয়তন, সেন্টিমিটার কিউব আয়তন, এটা হলো গ্রাম। অর্থাৎ 1 সিসি আয়তনে পানি, সোজা কথা এটা পানির ক্ষেত্রে হবে 1 সিসি। যদি তুমি 1 সেন্টিমিটার কিউব পানি নাও তাহলে সেটা ভরের দিক দিয়ে 1 গ্রাম হবে। এটা সবসময় হবে, এটাও তথ্য এমসিকিউর জন্য কাজে লাগবে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে তোমাদের। এই যে এখানে দেখো, 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 10⁻² মিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার, সেন্টিমিটার স্কোয়ার সমান -4, সেন্টিমিটার কিউব সমান -6, এই যে। তারপর মিলিমিটার সমান -3, মিলিমিটার স্কোয়ার সমান -6, মিলিমিটার কিউব সমান -9। এই ফর্মুলাগুলো জানতে হবে এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য। এই যে আমি শেষে যে ইকুয়েশন গুলো দিচ্ছি, আসলে এখানে আমি তোমাদের একটু বলি, যদি কেউ প্রথম লাইনটা হয়তো কিভাবে হয় সেটা আমরা দেখাবো, যে 1 সেন্টিমিটার সমান এত মিটার কিভাবে হয়। হয়তো মনে হয় পেছনে তোমাদের দেখানো হয়েছে ফার্স্ট চ্যাপ্টার বা কোনো জায়গায়, যে 1 সেন্টিমিটারে কিভাবে 10⁻² মিটার হয়, এটা বোধহয় আমরা দেখছি। তো এইটা পারলে পরেরটা কিভাবে পারবা সেটা আমি একটু বলি। যদি কেউ প্রথম লাইনটা পারো, মনোযোগ দাও সবাই, তাহলে শুধু প্রথম লাইনটা উভয় দিক বর্গ করবা। এই যে এখানে লেখা আছে 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার, এটা ফার্স্ট চ্যাপ্টারে ছিল। যদি উভয় দিক বর্গ করো তাহলে 1 সেন্টিমিটারের বর্গ করলে 1 কিন্তু 1ই থাকে, 1 সেন্টিমিটার স্কয়ার। বাট এইটারে বর্গ করলে কিন্তু পাওয়ার গুণ হয়ে 10⁻⁴ মিটার স্কয়ার হবে। পরে আবার কি করবা, 1 সেন্টিমিটারকে ঘন করো, কিউব করো। এই যে 1 কিন্তু 1ই থাকবে, ঘন করো, স্কয়ার করো, যা করো। এই সেন্টিমিটারকে কিউব করলে সেন্টিমিটার কিউব হয়। আর 10⁻², এটাকে কিউব করলে হবে 10⁻⁶। এই যে -2 তার উপরে যদি কিউব করো তাহলে 10⁻⁶ হয়। আবার এই যে এইটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে করছি, যে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে এটা জানলেই বাকিটা পারবা। এবার এই লাইনটা লেখার পর উভয় দিক বর্গ করবা, বর্গ করলে এটা 1 তো 1ই থাকবে, মিলিমিটার স্কয়ার হবে। আর এটা -3 এর স্কয়ার করলে পাওয়ারের উপর পাওয়ার তো গুণ হয়, -6। আবার এই লাইনটাকে যদি কেউ ঘন করে তাহলে দেখো 1 ঠিক আছে, মিলিমিটার কিউব, আর এটা 10⁻³ 3 তিরিক হবে -9। কিন্তু এই ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে, যে মিলিমিটার কিউব কিভাবে মিটার কিউব হয়, মিলিমিটার স্কয়ার কিভাবে মিটার স্কয়ার হয়। তো আরেকটু ধারণা তোমাদের এখানে দেই, যেমন সেন্টিমিটার, মিলিমিটার এগুলো কিন্তু দৈর্ঘ্যের একক, আর সেন্টিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার এটা কিন্তু ক্ষেত্রফলের একক। আর সেন্টিমিটার কিউব, মিলিমিটার কিউব এটা কিন্তু আবার আয়তনের একক। তার মানে একটা আয়তন থেকে অন্য আয়তনে কিভাবে যাওয়া যায় এই বিষয়গুলো আমাদের এখানে ব্যাখ্যা করা আছে। সবাই আশা করি বুঝতে